আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে 3.2 এর কিছু ম্যাথ করতেছিলাম। মেবি 9 পর্যন্ত করছিলাম আমরা, 3.2 এর 9। তো 9 পর্যন্ত যদি করে থাকি দেখো একটু। তো এবার হচ্ছে আমরা হ্যাঁ 9 কিছু ম্যাথ দেখতেছিলাম। ওইখানে যেমন আমাদের ভরকেন্দ্র সংক্রান্ত ছিল, ত্রিভুজের ভরকেন্দ্র সংক্রান্ত। আমরা এখানে 2-3 ভাবে আর কি ম্যাথগুলা দেখছিলাম কীভাবে করে আর কি। সো তোমাদের ওইখানে রিটেনের জন্য ছিল, শর্টকাটের জন্য ছিল আর কি, স্পেশাল মেথড ছিল। সো ওইগুলো আশা করি তোমরা সবাই পারবা। এখানে আমরা একটা প্রমাণও করছিলাম, দেখতেছিলাম যে ওখানে ওয়াই অক্ষের ওপর কি তোমার ত্রিভুজের ভরকেন্দ্র হতে পারবে না। সো 10 নাম্বারটা হচ্ছে আমার একটু মানে 10 নাম্বারটা করার জন্য যে থিওরি আর কি, এটা একটা স্পেশাল অঙ্ক। ওই থিওরিটা আর কি আমাদের বইতে লেখে নাই। সো সেটা আর কি আমি তোমাদের পড়াই দেবো, সমস্যা নাই। সো অঙ্কটা তোমরা থিওরি ছাড়াও করতে পারবা, কিন্তু দেখা যায় অনেক সময় অ্যাডমিশন টেস্টে এইসব অঙ্ক, যেমন বুয়েটে একটা অঙ্ক আসলে এ রিলেটেড। সো ওই থিওরিটা যদি তোমার জানা থাকে তাহলে তোমরা একদম মানে ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবা, কিন্তু যদি থিওরিটা না জানা থাকে তাহলে করতে কষ্ট হবে আর কি। সো দেখো এখানে মেন কথা কী বলছে, যে 10 নম্বরেও বলছে যে এ একটা বিন্দু দিচ্ছে এবং বি বিন্দুদের সংযোগ রেখাংশকে কিউ এবং আর বিন্দুদ্বয় 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত বহির্ভুক্ত করে। মানে কিটা যদি অন্তর্ভুক্ত করে, আরটা করবো হচ্ছে গিয়ে বহির্বিভক্ত, তবে একই অনুপাতে, মানে 2:3। পি বিন্দু এ বির মধ্যবিন্দু, আবার বলছে যে পি বিন্দু সি এ বির মধ্যবিন্দু, মানে দ্বিতীয় অংশ। কিউ এবং আর বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করে প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পি বি স্কোয়ার। অনেক কিছু প্রমাণ করতে বলছে। সো আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ দেখি, যেমন তোমাদের এখানে যদি একটু দেখাই, আমি এখানেই দেখাই। যেমন 10 নাম্বারের ক্ষেত্রে দেখো 3.2 10 আমাদের হচ্ছে এসি আমার স্যারের করতেছি 3.2 এক্সারসাইজ আমার স্যার বলছে। তো 10 নাম্বার যদি একটু দেখাই, দেখো এখানে দশ নাম্বারটা যদি একটু দেখাই। সো আমি আগে একটু চিত্রটা একটা ফেক ছবি আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। ধরো আচ্ছা, আমি এটাকে একটু বড় করে নিলে ভালো হবে, অনেকগুলো বিন্দু হবে তো। যেমন এইখানে হচ্ছে এটা ধরো আমার এ বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে। এ বি বলছে, আর অবশ্যই তোমার কি বলছে, পি আর কিউ আর আর বিন্দু আছে, যেটা হচ্ছে 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্ভুক্ত ও বহির্ভূত করে আর কি। সো কিউ আর আর বিন্দু। সো ধরো এখানে যেহেতু 2:3, আমি এটা ধরলাম হচ্ছে তোমার অংশটা 2 ধরলাম, এক্সট্রা 3 ধরলাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে 2, আর একটা হচ্ছে তোমার বহির্ভূত, এটা হচ্ছে আমার কিউ বিন্দু ধরো, আর আরেকটা হচ্ছে আমার আর বিন্দু আছে একটা ধরো। এটাও যেহেতু বলছে বহির্বিভক্ত আর কি, এটা হচ্ছে আমার আর বিন্দু। এখন দেখো যেহেতু 2:3 বলছে, তার মানে পরের অনুপাতটা মানে 2:3। সো এখানে হচ্ছে গিয়ে তোমার M2টা বড় আর কি, 3টা বড়, যে সেই জন্য আমরা আরকে বামে রাখছি। যদি আমার প্রথমটা বড় হতো তাহলে কি আমার আরকে ডানে রাখতাম। সো দেখো এখন ওর কথা অনুযায়ী আমার হচ্ছে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যেহেতু অন্তর্বিভক্ত, এটা হচ্ছে 2, এটা 2, আর এটা হচ্ছে আমার কত 3। 2:3 অনুপাতে কিউ কী করছে, অন্তর্বিভক্ত করছে। আর বহির্বিভক্তের ক্ষেত্রে হচ্ছে তোমার ও, আর হচ্ছে এটা হচ্ছে আমার কত 2 ধরো, আর এই পুরোটা হচ্ছে আমার 3, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার প্রথম অংশ 2:3 যথাক্রমে। আমরা কিন্তু এর আগে 1:2 আর 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে যারা তোমার সমত্রিখণ্ডন বিন্দু ছিল, ওইটার এটা কিন্তু সেম জিনিস না। এখানে একই অনুপাতে কী করছে, অন্তর্বিভক্ত করছে আর বহির্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। সো আবার আরেকটা বলছে যে, যেমন আমি যদি এরকম করি, দেখো এখানে আবার দ্বিতীয় অংশ বলছে যে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, হ্যাঁ। সো ওইটা না হয় আমরা একটু পরেই করি, প্রথম অংশটা একটু দেখো। যেমন ও এটা বলছে যে প্রমাণ করো যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, যে পি বিন্দু
এ বি এর মধ্যবিন্দু কিউ এবং আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পিবি স্কোয়ার। সো আমি দেখো আমি কিন্তু শর্টকাটে আসলে ওদের স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো, যেহেতু আমরা শর্টকাট নিয়ম শিখছি আর কি। ধরো এখানে আমরা যদি পি বিন্দুও থাকে, পি বিন্দু বসে এ বি এর মধ্যবিন্দু। সো একটু কাছে দিই, এখানে পি বিন্দু বলছে আবার এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। সো আমরা আগে বিন্দুগুলো বের করে প্রমাণ করে ফেলতে পারবো একদম। তোমরা চাইলে ওই 2:3 মানে গুনে গুনে করতে পারো। সো আমি একটু মানে শর্টকাটে করে ফেলবো। যেমন দেখো এখানে যদি এক লাইনে করার চেষ্টা করি, প্রথম ক্ষেত্রে যদি আমি তোমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে দেখো ওরা বলছে যে আমার কিউ বিন্দুটা হচ্ছে কি, যে এ বিকে 2:3 অনুপাত। আচ্ছা এ বির স্থানাঙ্ক তো দেওয়া আছে, যেমন এটা বলছে 18, ধরো এটা বি, আর এইটা হচ্ছে আমার বলা আছে হচ্ছে কত 8,10। হ্যাঁ এটা হচ্ছে আমার 8,10, এটা হচ্ছে 18,20, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা। এখন যদি আমি এই দুইটা জানি, বাকি বিন্দুগুলো কিন্তু আমি বের করতে পারবো, মানে তোমাদের সহজ নিয়ম। যেমন এই কিউ যদি বের করি, তাহলে প্রথম স্থানাঙ্ক দ্বিতীয় অনুপাত, যেমন 2 × 18, তাহলে কত আসে 36। তারপর হচ্ছে প্লাস, যেহেতু অন্তর্ভুক্তের সূত্র, তাহলে 3 × তোমার 8, তাহলে হচ্ছে কত আসে 3 × 3 = 24, ডিভাইডেড বাই হচ্ছে তোমার অনুপাত দ্বয়ের যোগফল, মানে 2 + 3, হ্যাঁ, বা 5 বলতে পারো তুমি, সমস্যা নেই, একসাথে লিখে দিলাম। আবার কি তোমার যেমন ধরো আবার হচ্ছে কোটির ক্ষেত্রে সেম, যেমন 3 × 10 বলতে পারো, বা এখানে আসছে কোটির ক্ষেত্রে, বা এটা দিলে 2 × এটা আগে দেন, যেমন 40, 2 × 20 মানে 40, প্লাস হচ্ছে 3 × 10 মানে 30, ডিভাইড বাই 5, তাহলে এটা করলে কত আসে, যেমন এখানে 36, তার মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 36, 16 হবে, 60 হবে, আর হচ্ছে এখানে হচ্ছে 36 আর হচ্ছে তোমার 4 মানে হচ্ছে 40, 56, 60কে 5 দ্বারা ভাগ করলে আসে 12, 5 × 12 = 60, 12, আর এটা আসে তোমার 70 ডিভাইডেড বাই 5 মানে 14 আসে। আচ্ছা এই গেল, এটা হচ্ছে আমার কিউ বিন্দু। আর তুমি সেমভাবে আর বিন্দুটা বের করতে পারো, কারণ প্রমাণের ক্ষেত্রে আমার আর কিউটা আগে বের করা যায়। যেমন আর বিন্দুর ক্ষেত্রে যখন বহির্বিভক্ত, সব বহির্বিভক্তর বা তুমি এভাবেও করতে পারো, এটা দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বহির্বিভক্ত সূত্র ইউজ করি, কারণ এটা হচ্ছে কি অন্তর্ভুক্ত করতেছে এই বিন্দু আর কি, বা এই কিন্তু মধ্যবিন্দুও হয়, দেখো এটা 2, এটাও 2। সো যদি ওইটা হয়, আমরা ধরো কি বলে বহির্বিভক্ত দিয়ে করবো। যেমন দেখো এখানে যদি 2 হয়, তাহলে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, মানে 2 × 18 মানে 36। কারণ সূত্রগুলো আমরা বহির্বিভক্ত সূত্র একদম ইউজই করি না, ঠিক আছে, খুব কম করি। 36 আর হচ্ছে তোমার 3 × এখানে আছে কত, 3 × তোমার এখানে হচ্ছে 8 মানে 24, তাহলে -24 ডিভাইড বাই কত তোমার বলতে পারো 2 - 3, যেহেতু এটা আগে নিচ্ছি আর কি, কমা। তারপর হচ্ছে আবার ইসের ক্ষেত্রে, যেমন দেখো 2 × মানে প্রথম দ্বিতীয় স্থানাঙ্ক 2 × হচ্ছে, তারপর হচ্ছে -20, দেখো এখানে আসছে -40, সরি এটা হচ্ছে এটা -40, তারপর হচ্ছে তোমার 3 × প্রথম অনুপাত, দেখো 10, তার মানে হচ্ছে -30, এটা 40 হবে, সরি, কারণ প্রথমটা তো আমার প্লাস ছিল আর পরে মাইনাস হচ্ছে, আবার 2 - 3, ঠিক আছে। এরকম ছিল, যদি এরকম হয় তাহলে দেখো কত আসে, এটা আসবে হচ্ছে 36, আর নিচে আসে হচ্ছে তোমার -1, তাহলে উপরে কত থাকে, যেমন 36 থেকে 24 যদি চলে যায়, তাহলে থাকে হচ্ছে তোমার 12 - 12 হবে, কারণ 9 নিচে একটা মাইনাস ছিল, আর এখানে হচ্ছে 40 থেকে 10 মানে হচ্ছে -10। আচ্ছা এটা হচ্ছে আমার কি আর বিন্দু গেল, আর বিন্দু পাইলাম, আমি কিউ বিন্দু পাইছি। এখন আর কিউ বিন্দু যদি পাই, তাহলে আমি কিন্তু তোমার ওদের এটা প্রমাণ করে ফেলতে পারি। যেমন ওরা কি বলছে এখানে, প্রমাণ করে যে পি কিউ, আচ্ছা পিটাও বের করতে বলছে। পিটা যেহেতু মধ্যবিন্দু, এটা বের করার কোনো ব্যাপারই না। যেমন পি যেহেতু মধ্যবিন্দু, দেখো পি কিন্তু এ বির মধ্যবিন্দু, তাহলে তুমি দুইটাকে যোগ করে
করতে পারো, 2 দ্বারা ভাগ করে দিলে হয়। যেমন এখানে আছে 8 আর হচ্ছে 18 মানে কত 26 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 মানে হচ্ছে 26 13 হবে। আবার কি এখানে হচ্ছে কত 10 মানে 30 ডিভাইড বাই 2 মানে 15। সো এটা পাইলাম। এখন ও আমাকে জাস্ট প্রমাণ করতে বলছে একটা জিনিস। সো আমি সুতরাং লেফট সাইড নিয়ে কাজ করি। লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড যেটা বলো, লেফট সাইডেও বলছে হচ্ছে তোমার PQ ইন্টু PR, PQ ইন্টু PR। ঠিক আছে, যদি এটা হয় তাহলে দেখো PQ ইন্টু PR এ কী আসে। যেমন PQ আসে হচ্ছে তোমার দূরত্ব সূত্রটা ইউজ করো, তাহলে হবে PQ ইন্টু PR। হ্যাঁ, সো আমি আগে এটা করে এই দূরত্বটা বের করলে কত আসে দেখো। PQ এখানে আসবে হচ্ছে তোমাদের একসাথে যদি করে ফেলি তাহলে দেখো √, PQ ইন্টু PR, তাহলে দেখো এখানে 13 আছে, এখানে আছে 12, তাহলে 30 - 1 লাগলে 1 স্কোয়ার প্লাস এখানে আছে 15, এখানে আছে 14, তার মানে 1 স্কোয়ার। ঠিক আছে, ইন্টু √, তারপর হচ্ছে PR কোনটা, এটা আর এটা, দেখো কত আসে। এখানে আছে 10, তাহলে এটাকে যদি মাইনাস করে দিই তাহলে কত আসে দেখো। PQ ইন্টু PR -15, আচ্ছা 13 তো এটা ছিল 13, সরি। PQ ইন্টু PR বলছে, তাহলে 13 আর হচ্ছে এখানে আছে -12 মানে 25 স্কোয়ার আসবে। 5 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এখানে 15 আছে 10, তাহলে কত আসে 15 থেকে যদি আমার প্লাস করে দিই তাহলে 25 স্কোয়ারই আসে, সেম আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমার আসবে হচ্ছে √2 ইন্টু এখানে আছে 2 মানে 25 √2। তোমাদের যে সূত্রটা মনে আছে এরকম ছিল যে x² প্লাস x² এরকম ছিল, এটাকে আমার লেখা যাচ্ছে x√2। ঠিক আছে, সো সেইটাই আর কি, এখানে 25 √2 আছে। তাহলে √2 যদি তুমি গুণ করো তাহলে 2 হবে, তাহলে 2 যদি হয় 2 ইন্টু 25 তাহলে কত আসে 50। এই হচ্ছে আমার লেফট সাইড ছিল। এবার দেখো রাইট সাইডে কি বলছো, এটা দেখো রাইট সাইডটা কি ছিল। যেমন রাইট সাইডে ও বলছে কি প্রমাণ করতে, PB স্কোয়ার করলে 50 আসবে, এটা প্রমাণ হলে তো আমার হয়ে যায়। সুতরাং PB স্কোয়ার দেখো, P আর B কত আসে দেখো, দূরত্ব দিয়ে বের করলে হয়। যেমন এটা হচ্ছে আমার P, এটা হচ্ছে আমার B, তাহলে দেখো কত আসে 18 - 13 মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। PB স্কোয়ার যেহেতু বলছে তাহলে √টা উঠাই দিব আর কি, 5 স্কোয়ার আর এখানে আছে 15 থেকে এটা 2 স্কোয়ার আর কি, 15 আর 20, সরি 5 এখানেও 5 স্কোয়ার। তাহলে দেখো এটা যেহেতু রুটটা আমার স্কোয়ারের জন্য কাটা চলে যাবে, তাহলে আর থাকে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, মানে হচ্ছে তোমার কত 50। দেখো সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, বা এটা বলতে তুমি PQ ইন্টু PR ইকুয়াল টু কত আসছে PB স্কোয়ার। এটাই আমার প্রুফ করতে বলছে। ঠিক আছে, সো বা দেখানো হলো যেটাই বলো। এখন এইটা যদি আমার হয়ে যায়, সো এটাই চাইছে, আর কিছু না, বুঝতে পারছো এখানে। এখন দেখো এটাই চাইছে তোমাদের 10 নম্বর ম্যাথটায়। তার মানে আমরা কিন্তু দূরত্ব দিয়ে খুব সহজে এটা বের করতে পারি। হ্যাঁ, তো এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আমরা একটু ইন জেনারেল এই জিনিসটা শেখার চেষ্টা করব। যে এখানে দেখো আমার যে জিনিসটা হয়েছে, আমরা মানে যে জিনিসটা এখন বুঝতে চাবো যে থিওরিটা, এটা হচ্ছে মানে এটা একটা বিশেষ নাম আছে আর কি। যেমন এখানে দেখো এবিকে তোমার কিউ বিন্দু আর আর বিন্দু যথাক্রমে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্ভুক্ত করছে আর কি। ঠিক আছে, তাহলে এই কিউ আর আর বিন্দুকে বলা হবে পরস্পরের হারমোনিক কনজুগেট আর কি, হারমোনিক কনজুগেট। ঠিক আছে, যদি এরকম হয় যে এখানে পি এবং আর বিন্দু, কিউ এবং আর বিন্দু কী করছে, এবি রেখাংশকে একই অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং একই অনুপাতে বহির্ভুক্ত করে, তাহলে তাদেরকে বলা পরস্পরের হারমোনিক কনজুগেট আর কি। ঠিক আছে, তোমরা কিন্তু হারমোনিক শব্দটা পড়ছিলা ধারার ক্ষেত্রে আর কি, ওই যে যখন তোমাদের সেকেন্ড পার্টে ধারা ছিল ওইখানে হারমোনিক কনজুগেটের কথা পড়ছিল আর কি। তাদেরকে পরস্পরের হারমোনিক কনজুগেট বলা হয়, মানে কিউকে বলা হবে আর এর হারমোনিক কনজুগেট, আর কে বলা হবে কিউর হারমোনিক কনজুগেট আর কি। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমি যদি একটু তোমাদের করি, মানে ইন জেনারেল একটু দেখাই জিনিসটা কীরকম হারমোনিক কনজুগেটের ধারণাটা।
এইরকম আর কি, যেমন দেখো আমি যদি বলি হারমোনিক কনজুগেট, এটা একটু ধারার আইডিয়া লাগবে তোমাদের, ধারাটা যদি একটু মনে করার চেষ্টা করো। হারমোনিক কনজুগেট, কনজুগেট মানে হচ্ছে তোমার অনুবন্ধী আর কি। এটা তোমরা জটিল সংখ্যাও একটা অনুবন্ধী সম্বন্ধে একটা আইডিয়া ছিল তোমাদের, এটা মানে সেকেন্ড পার্টে যখন আমি করাবো তখন আরও বিষয়গুলো সব সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো আমরা বলছি যে পি আর মানে কিউ আর বিন্দু হচ্ছে পরস্পরের হারমোনিক কনজুগেট বলা হয় আর কি, কারণ তারা একই অনুপাতে কি করছে, আমার এবিকে যথাক্রমে অন্তর্বিভক্ত এবং বহির্ভুক্ত করছে আর কি, ঠিক আছে। সো যেমন এটা হচ্ছে আমার বিষয়টা, যেমন ধরো এটা হচ্ছে আমার, আমি একটু অন্যভাবে আর কি, যেমন এটা ছিল আমার এ বি, হ্যাঁ এটা আমার এ, এটা আমার বি, ঠিক আছে। সো এটা ধরো আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান, মানে একটু ইন জেনারেল লিখে দিয়েছি, এটা হচ্ছে আমার এক্স টু ওয়াই টু, ঠিক আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর হচ্ছে এক্স টু ওয়াই টু, হ্যাঁ। সো আমার যে বিষয়টা সেটা হচ্ছে, ধরো আমি এখানে একটু, এটা হচ্ছে আমার ধরো কিউ বিন্দু, ধরো এটা কিউ বিন্দু আর এটা তো আমার পি বিন্দু আর কি, হ্যাঁ, মানে এটা মধ্যবিন্দু না কিন্তু এটা হচ্ছে পি বিন্দু আমার, আর এটা কিউ, এটা হচ্ছে আমার, এটা কিউ, এটা পি বিন্দু। এখন আমি বললাম যে পি বিন্দুটা হচ্ছে আমার এ বিকে এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করে, মানে এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার এন, এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর কিউ বিন্দুটা আছে এই কিউ বিন্দুটা আমার এ বিকে কী করবে, তোমার এন ইস টু এম অনুপাতে আর কি, এম ইস টু এন অনুপাতে বহির্ভুক্ত করবে আর কি, ঠিক আছে। মানে পুরোটা হচ্ছে ধরো এম, এই ছোটটা হচ্ছে এন, এটা হচ্ছে আমার এন, মানে একই অনুপাতে করতে হবে আর কি, ঠিক আছে, উল্টা না। আচ্ছা এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে এন। এখন বিষয়টা দেখো, তার মানে বুঝতে পারছো যে আমার পি বিন্দুটা হচ্ছে এ বিকে এম এস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত, আর কিউ বিন্দু এ বিকে কী করছে এম এস টু এন অনুপাতে, মানে এম এস টু, কিন্তু আমাদের সমত্রিক খণ্ডন বিন্দুর ক্ষেত্রে কী ছিল, এম এস টু এন যদি হয় ওখানে, ওখানে ছিল হচ্ছে তোমার মানে 1:2 আর 2:1, ওখানে কিন্তু মানে ফিক্স ছিল আর কি, তোমাদের 1:2 হলে 2:1 হবে আর কি, ঠিক আছে। কিন্তু আর ওখানে ছিল অন্তর্ভুক্ত, কিন্তু এখানে কিন্তু বিষয়টা আলাদা, হ্যাঁ। এখানে তোমার মানে এম ইস টু এন অনুপাতে যদি অন্তর্ভুক্ত করে, আর একটা বিন্দু কী করবে এম ইস টু এন অনুপাতে বহির্ভুক্ত করবে, মানে একই অনুপাতে আর কি, 2:3 বলছি, এখানে 2:3 বলছে, মানে এটা যদি ধরো তোমার কি হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা হবে 2, এটা হবে হচ্ছে তোমার 2, এটা হবে 3 আর কি, ঠিক আছে, মানে বড়টা। এই হচ্ছে অবস্থা। সো এখন যদি একটু বুঝে থাকো তোমরা, যেমন এখানে আমরা কিন্তু এ বিকে ধরো আমি এরকম, ওইখানে ছিল এটা হচ্ছে আমার তোমার 3, এটা ছিল ধরো আমার 2, যেটাই হোক আর কি, এখানে ধরো এটা 3, এটা 2, ঠিক আছে। তার মানে এ বিকে মানে এক সাইড থেকে হিসাব করা, যদি একে নিয়ে কাজ করে, যেমন 3:2 যদি হয়, ওর ক্ষেত্রে কিন্তু 3:2 হয়েছে আর কি, 3:2 অনুপাতে কী করছে অন্তর্ভুক্ত করছে, যেটাই করুক আর কি ইন জেনারেল, হ্যাঁ। বা এখানে এটা যদি 2 দাও, এটা 3 দাও, তাহলে এটা 2 দাও, এটা 3 দিবা, মানে 2:3 2:3 আর কি, ঠিক আছে। এরকম ছিল, যেমন এখানে আমি এটা দেখেছিলাম, এই যে এখানে ও কী করছিল, ধরো এখানে আমার এই যে এ বিটা ছিল, ও কী করছে এখানে এই যে কিউ আর আর বিন্দু ছিল, সো এখানে আমরা কী করছে কিউ বিন্দু হচ্ছে 2:3 করছে, ও দেখো আর বিন্দুটা কী করছে, এটা ছিল 2, এটা হচ্ছে 3, ঠিক আছে। সো 2:3, সো এরকম হচ্ছে ব্যাপারটা, যদি হয় এরকম তাহলে দেখো। সো এই হচ্ছে বিষয়টা, আমরা এটা বুঝতে পারলাম। তো যদি এরকম ঘটনাটা ঘটে তাহলে পি কিউকে বলা হবে কি পরস্পরের হারমোনিক কনজুগেট আর কি, যদি তারা একই অনুপাতে মানে এম ইস টু এন অনুপাতে যতক্রমে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করে, তাহলে আমার পি কিউকে বলা হবে পরস্পরের হারমোনিক কনজুগেট, ঠিক আছে। সো কনজুগেট মানে অনুবন্ধী, যেমন অনুবন্ধীর ক্ষেত্রে আমরা এরকম পড়ছিলাম, দেখো যেমন ধরো এইটা আর কি, ধরো √3 প্লাস √2, এটার অনুবন্ধ কী ছিল তোমরা তো জানো, এটা অনুবন্ধ ছিল যে √3 মাইনাস √2, ঠিক আছে, এরকম ছিল আর কি। আবার তোমরা জটিল সংখ্যা যখন পড়ছো তখন তোমরা এরকম পড়ছিল যে 5 প্লাস 3i, এটার অনুবন্ধী ছিল হচ্ছে 5 মাইনাস 3i, এরকম আর কি। এগুলোকে পরস্পর অনুবন্ধী বলা হয়, ঠিক আছে। 5 প্লাস 3i অনুবন্ধী হলো হচ্ছে আমার 5 মাইনাস 3i আর কি, ঠিক আছে। তো এইগুলো ছিল আমার পরস্পর। তো পি আর কিউকে বলা হইতেছে পরস্পর অনুবন্ধী, কারণ দেখো
একটা অন্তর্বিভক্ত একটা বহির্বিভক্ত, মানে একটা প্লাস একটা মাইনাস, বিষয়টা যদি এভাবে তোমরা চিন্তা করো, একটা প্লাস একটা মাইনাস এরকম আসে। এখানে দেখো তোমার প্লাস মাইনাসে কিন্তু চেঞ্জ করছে। আরও কিছু ঘটনা আছে যেগুলো আমরা পরে দেখবো, কিন্তু মেনলি এই জিনিসটা বুঝতে পারছি যে অনুবন্ধী মানে মানে বিষয়টা আর কি উল্টা হয়ে গেছে আর কি, মানে অরটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, মানে একটা বিপরীত ঘটনা ঘটে গেছে। অরটা সো ওর ক্ষেত্রে সেম, একটা অন্তর্বিভক্ত সেটা বহির্বিভক্ত কিন্তু কি সেম অনুপাতে আর কি, ঠিক আছে। সো এটা যদি বলতে যায়, এখন দেখো আর কি আছে তোমাদের, মানে এটা ছিল তোমাদের যেমন আমি যদি দেখাই এখানে, যেমন তোমাদের এই অংশটা দেখো, আমরা যদি বলি এখন এখানে লিখে দিতে পারি আমি যে পি এবং কে বলা হয় পি আর কিউকে পরস্পরের কি হারমোনিক কনজুগেট বলে বা বলা হবে আর কি, ঠিক আছে। সো তোমার হচ্ছে এই অংশটা হচ্ছে তোমার ছিল হচ্ছে তোমার ধরো এটা, এই যে অংশটা ছিল। এখন দেখো আমি যদি তোমাদের একটু মানে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে তোমাদের তো মানে ধারা সম্বন্ধে একটা আইডিয়া ছিল, মানে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এরকম এগুলা তোমরা 9-10 পড়ছো, তবে আমরা ইন্টারে একটু ডিটেলস পড়বো। আর সামনে মানে সেকেন্ড পার্টে যেমন আমাদের এরকম ছিল যে একটু আইডিয়া দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন একটা ছিল হচ্ছে তোমার সমান্তর ধারা, সমান্তর, আমি মানে এইটা থিওরিটা আর কি ইজি করার জন্য একটু প্রিভিয়াস জিনিসগুলো একটু মনে করাইতেছে আর কি। সমান্তর ধারা বা যেটা বলে সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত এরকম ছিল, সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত, এটা শুদ্ধ নাম আর কি, শ্রেণীভুক্ত। তবে আমরা পড়ছি সমান্তর ধারা আর কি, বা এটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেস আর কি, বা একে বলা হয় এপি সিরিজ আর কি। হ্যাঁ, এপি সিরিজ বলা হয়, এপি সিরিজ। তো এটা ছিল হচ্ছে এরকম মানে 1 2 3, মানে সাধারণ একটা এরকম 1 2 সরি এটা 1 3 5 এরকম ছিল আর কি, শুধু ভুলই হয় 1 5 তারপর 7 ধরো এরকম টানবে আর কি, ঠিক আছে। 1 3 5 মানে তাদের একটা কি সাধারণ অন্তর থাকবে, মানে এপি সিরিজ বা সমান্তর ধারা বা সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত আর কি, ঠিক আছে, মানে সাধারণ একটা অন্তর থাকবে। আবার আমরা পড়ছিলাম হচ্ছে তোমার গুণোত্তর ধারা, যেমন গুণোত্তর ধারা বা এটাকে বলা হয় গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্ত, বা গুণোত্তর বলতে পারবা যে প্রগমন শ্রেণীভুক্ত। এটা ছিল মানে তোমাদের একটা কি হবে, মানে এরকম আসছিল যেমন 1 অর্থাৎ 10, যদি 10 স্কোয়ার দেওয়ার পর হচ্ছে 10 কিউব, ধরো 10 স্কোয়ার এরকম করে আর কি বাড়তে থাকে। হ্যাঁ, 1 তারপর 10 স্কোয়ার 10 কিউব এরকম করে আর কি বাড়তে থাকে। হ্যাঁ, সো গুণোত্তর ধারার একটা কি থাকে, সাধারণ অনুপাত থাকে, আমরা জানি যে সাধারণ অনুপাত থাকতো আর কি, ঠিক আছে। সো এটাকে বলে গুণোত্তর ধারা বা গুণোত্তর কি বলে প্রগমন শ্রেণীভুক্ত আর কি, ঠিক আছে। বা এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা ছিল হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা ছিল হচ্ছে তোমার কি জিওমেট্রিক আর কি। সো জিপি সিরিজ বলা হতো, এটা জিপি সিরিজ, এটা ছিল এপি সিরিজ আর কি, ঠিক আছে। সো তোমরা কিন্তু গুণোত্তর ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা এগুলো 9 পড়ে আসছো। সো এখন দেখো আরেকটা জিনিস আমরা পড়তাম, সেটা ছিল তোমার ভাজিত ধারা বা ভাজিত প্রগমন শ্রেণীভুক্ত। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে ইন্টারে এটা মানে ভালোই বারবার আসে আর কি। সো ভাজিত, যেমন তোমরা মানে অনেক ক্ষেত্রে এগুলো দেখতে পাবে সামনে, তোমরা যাই করো না, মানে ম্যাথের ম্যাক্সিমাম টাইমে এই বিষয়গুলো আসে আর কি, ঠিক আছে। সো গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্তগুলো আর হচ্ছে সমান্তর গেল, আরেকটা হচ্ছে তোমার মানে ভাজিত প্রগমন শ্রেণীভুক্ত বা যেটা হলো এইচপি সিরিজ আর কি, ঠিক আছে। সেটা বিষয়টা কি, যদি তুমি কখনো একটা সমান্তর ধারাকে মানে 1/, করে দাও আর কি, মানে এটাকে আর কি নিচে লেখো আর কি, বা উল্টিয়ে দাও, তাহলে ওইটা হচ্ছে ভাজিত ধারা আর কি, ঠিক আছে। যেমন আমরা এখানে 3টা পদ নিছি, ধরো 1 3 5, এটাকে আমি জাস্ট একটু 1/, আকারে লেখা দিই, মানে সমান্তর ধারাটাকে এটাকে বলা হয় তোমার, এই জিনিসটাই বোঝানোর জন্য আমি এত কিছু করে লিখলাম। যেমন ভাজিত প্রগমন
শ্রেণীভুক্ত। ভাজিত প্রগমন শ্রেণীভুক্ত, এটা বলা এসপি সিরিজ আর কি, এসপি সিরিজ বলা হয়, ঠিক আছে। ভাজিত প্রগমন বা ভাজিত প্রগমন, যেমন এটাকে আমি যদি মানে সমান্তর ধারাকে টুলটাই লিখি, যেমন এটাকে আমি প্রথম রাখলাম 1/1, ঠিক আছে, পরটা রাখলাম 1/3, এটা দ্বিতীয় পদ, তো 1/5, ঠিক আছে, বা 1/7 পরটা, এরকম আর কি, ঠিক আছে। সো সমান্তর ধারা এটা হচ্ছে কি, মানে সমান্তর ধারাকে আমি ভাগ আকারে লিখছি আর কি। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এই জন্য সমান্তর ধারা ভাগ আকারে থাকবে। ঠিক আছে, মানে এই আইডিয়া থেকে যদি এই যে আইডিয়া আসে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, সো এটা এসপি সিরিজ কারণ হচ্ছে ভাজিত বা এটা বলে হারমোনিক প্রোগ্রেশন আর কি, ঠিক আছে, বা এসপি সিরিজ, ঠিক আছে। হারমোনিকের জন্য আমি এই আনছি আর কি, এসপি সিরিজ বা ভাজিত প্রগমন শ্রেণীভুক্ত, ভাজিত বা বলতেছি যে হারমোনিক প্রোগ্রেশন আর কি, ঠিক আছে, বা ভাজিত ধারা, ভাজিত প্রগমন শ্রেণীভুক্ত, যেটাই বলো আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে সমান্তর ধারার সাথে কি মানে মানে মিল আছে, একটা ভাজিতের সাথে কি সমান্তর ধারার একটা মিল আছে, এটা ভাগ আকারে থাকে, মানে ভাগ আকারে, যদি সমান্তর ধারাটা ভাগ আকারে থাকে তাহলে সেটা হবে ভাজিত প্রগমন, ভাজিত মানে ভাগ আকারে থাকবে আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো। এখন দেখো যদি আমি কিছু বিষয় লিখি, যেমন সমান্তর ধারার প্রথম পদ ছিল কি আমার 1, তৃতীয় পদ ছিল কিন্তু আমার ছিল 5, তাহলে আমি যদি আমি দ্বিতীয় পদটা একটু বের করতে চাই তাহলে আমি কীভাবে বের করবো, দেখো এটা কিন্তু তোমরা এগুলো সবই জানতা। যেমন দেখো সমান্তর ধারায় আমরা এরকম বলছিলাম যে সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারা ছিল হচ্ছে, তোমরা দেখো আমি যদি মানে দ্বিতীয় পদটা বের করতে চাই তাহলে আমি কি করতে পারি, দেখো তোমরা যদি এইরকম করো, দেখো যে এরকম ছিল যে মানে আমি একটু মুখস্থ দেখাই, যেমন দেখো এখানে যে প্রথম মানে তৃতীয় পদ মাইনাস প্রথম পদ করো, যেই ফলাফলটা পাবা ওটার সাথে যদি তুমি কি করো, মানে যে ফলাফল পাবা আর দ্বিতীয় পদের সাথে তুমি কি করবা, দেখো এরকম যদি লিখি, যেমন দেখো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ যদি করে, দেখো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে আসে কত, মানে ওদের কিন্তু অন্তর সমান। এটা হচ্ছে তোমার সবার আগে বুঝতে হবে যে আমার সমান্তর ধারার ক্ষেত্রে কি আমার একটা সাধারণ অন্তর থাকে, ঠিক আছে। যেমন মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে যেটা হবে চতুর্থ পদ, বা তুমি বলতে পারো যে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করলে সেটাই হবে। আগে এই তিনটা দিয়ে বুঝো, আমি 7-এর দরকার নেই কারণ এটা বেশি বড় হয়ে যেতে। দেখো মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে কত পাইবা 2, তৃতীয় পদ আর দ্বিতীয় পদ বিয়োগ করলে কত আসে, দেখো 5 - 3 মানে 2, মানে 3 - 1 ছিল 2, আবার 5 - 3 কি 2, তার মানে আমি এরকম দেখতে পারি। যেমন আমি মুখস্থ লিখে দিতে পারতাম সূত্রটা, কিন্তু তোমরা বুঝতে না সূত্রটা কীভাবে আসে সেটাও দেখা যায়। যেমন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়ালটা আমি ইকুয়ালটা লিখতে পারবো তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, মাইনাস কি দ্বিতীয় পদ, হ্যাঁ তৃতীয় পদ মানে 2 কিন্তু আসে, ঠিক আছে। এটা বিয়োগ করলে যা পাবা, এটা বিয়োগ করলে তাই পাবা, ঠিক আছে। সো আমি কি করলাম, এই দ্বিতীয় পদটাকে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, আর প্রথম পদটাকে ওই পাশে নিয়ে যায়। যেমন দেখো দ্বিতীয় পদটা যদি এই পাশে, তাহলে দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ মানে 2 × দ্বিতীয় পদ, 2 × দ্বিতীয় পদ ইকুয়াল টু আমি লিখতে হবে, দেখো এটা যদি এই পাশে প্লাস হয়ে যাবে তাহলে প্রথম পদ প্লাস তৃতীয় পদ, এরকম পদ প্লাস তৃতীয় পদ, এটা 1 দিয়ে লিখি কারণ বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। সো এইটা কিন্তু আমরা বুঝতে পারছি, মানে বিষয়টা কি, যেমন দেখো প্রথম পদ মাইনাস মানে তৃতীয় পদ মাইনাস প্রথম পদ করো কত আসে, 5 - 1 মানে 4 আসে, আবার 4 আসে। আর এখানে দেখো না সরি প্লাস করবো আর কি, যেমন কি বলছে যে তৃতীয় পদ আর প্রথম পদ কী করবা, যোগ করবা, দেখো কত আসে 5 + 1 মানে 6, 5 + 1 আসে 6, মানে তৃতীয় পদ আর প্রথম পদ যোগ করবা, যে মানটা পাবা 6, দ্বিতীয় পদের দ্বিগুণ করবা সে একেন পাবা। দ্বিতীয় পদ কত আসলে 3 × 2 করো, দেখো কত আসে 6 আসছে। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি, মানে প্রথম পদ আর তৃতীয় পদ যোগ করে যে যোগফল পাবা, দ্বিতীয় পদের দ্বিগুণ করলে সেই একই মান পাইবা আর কি, ঠিক আছে।
সো এই জন্য আর কি আমার এই সূত্রটা আসছে। বা তোমরা যদি দ্বিতীয় পদ বের করতে চাও তাহলে কীভাবে বের করবা, যে দ্বিতীয় পদ ইকুয়াল টু আমি লিখতে পারবো প্রথম পদ, মানে এরকম বাংলায় লিখে দিই, একম পদ বা প্রথম পদ প্লাস কত তৃতীয় পদ ডিভাইড বাই হচ্ছে আমার 2। তার মানে প্রথম পদ আর তৃতীয় পদ যোগ করে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে তৃতীয় পদ হবে। যেমন দেখো প্রথম পদ আসলে কত 1, দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ কত আসলো 5, তাহলে 1 প্লাস বা 1 প্লাস 5 ইকুয়াল টু 6 ডিভাইড বাই 2 করো, দেখো 3 আসছে, এই যে দ্বিতীয় পদ পেয়ে গেছে। তো এটাই আমি বুঝে, মানে অনেকভাবে ওরা আর কি চিন্তা করে, সাধারণ অন্তর দিয়ে চিন্তা করে, কখনো আবার চিন্তা করে যে আমার মানে তৃতীয় পদ আর তৃতীয় পদ আর প্রথম পদ যোগ করি তাহলে যেটা পাবো ওইটাকে আমি কি করতে পারবো, ওই সেম মানটা পাবো যদি দ্বিতীয় পদটা দ্বিগুণ করি আর কি, ঠিক আছে। তো সেখান থেকে এটা আসছে। সো দ্বিতীয় পদ বের করার একটা সূত্র বের করছে যে প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইড বাই 2 আর কি। সো এটা করলে আমি দ্বিতীয় পদ পাই আর কি। সো এইটা যদি বুঝে যাও, এখন দেখো মানে এটা আর কি আমি তোমাদের মুখস্থ লিখে দিতে পারতাম, কিন্তু এখানে আমি মানে একটু বুঝাই দিলাম আর কি, ঠিক আছে। সো 3টা পদ থাকলে যদি এরকম হয় যে প্রথম পদ আর তৃতীয় পদকে যোগ করে আমি কি করি, মানে যা পাইছি দ্বিতীয় পদকে কিন্তু দ্বিগুণ করলে আমরা তাই পাইছি আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো। এখন দেখো তোমার দ্বিতীয় পদে কিন্তু একটা সূত্র আমরা এখান থেকে পাই নিলাম, মানে এইটা দেখে, হ্যাঁ। সো এটা দেখো, এখন দেখো বিষয়টা কি, আমরা কিন্তু এই জিনিসটা মানে ওই যে মধ্যবিন্দুর যেই সূত্রটা ছিল না, যে মানে দুইটা স্থানাঙ্ক যোগ করে মাঝখানটা পাওয়া যায়, এরকম হয়ে গেছে 2 দ্বারা ভাগ করলে। যেমন এটা যদি পি যদি মধ্যবিন্দু হয়ে যায় তাহলে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে পি বিন্দুর স্থানাঙ্ক পাইতাম, এখানেও সেম হয়ে গেছে আর কি, বিষয়টা ওইমন হয়েছে। মানে প্রথম আর তৃতীয়টা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত, আমি মাঝখানটা পাইতেছি, মানে 1 আর 5-এর মাঝখানে কত 3 আসিল, 3 আসিল। সো 1 আর 5 যদি আমি যোগ করে 2 দ্বারা ভাগ করি 3 পাইতেছি, মানে বিষয়টা ওরকম হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো মানে এইখানে ধরতে পারো যে তোমার মধ্যবিন্দু, সো 3টা পদের ক্ষেত্রে মধ্যবিন্দু কত আমার এখানে হচ্ছে 3 আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তার মানে কি আমার 3টা পদের সমতল থাকলে অবশ্যই আমি কি করব, যে 1 আর 5-এর মধ্যবিন্দু হবে কি আমার 3, এটা তো বুঝতে পারছো আর কি, ঠিক আছে। 1 আর 5-এর মধ্যবিন্দু কি হবে 3, যদি 3টা পদ সমান্তর থাকে। এবার যদি আমি একটু ভাজিতের জন্য লিখি, দেখো ভাজিতের জন্য যদি 3টা পদ নিয়ে চিন্তা করি তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়। যেমন দেখো ভাজিতের ক্ষেত্রে ভাজিত ধারায় ভাজিত ধারা বিষয়টা কি দাঁড়ায়, দেখো মানে ভাজিত ধারার ক্ষেত্রে আমি জাস্ট বিষয়টা উল্টে দিই আর কি, ঠিক আছে। মানে এরকম হবে যদি আমি উল্টে দিই, মানে 1 বাই আকার করে দিই, তাহলে দেখো ওর সাথে কম্পেয়ার করে যদি ওরটা লিখি তাহলে তুমি এরকম লিখতে পারো যে 1 বাই প্রথম পদ, মানে এরকম আসবে 1 বাই, যেহেতু আমার ছিল এইটা এটা এটা কম্পেয়ার করে দেখো, এটা কম্পেয়ার করলে এরকমই আসে 1 বাই প্রথম পদ, 1 বাই প্রথম পদ প্লাস 1 বাই কত তৃতীয় পদ, তৃতীয় পদ ইকুয়াল টু কত আসবে, তোমরা বলতে পারবা যে 2 বাই কত, মানে এটার সাথে কম্পেয়ার করলে 2 ডিভাইডেড বাই কত আসে, মানে উল্টেই গেছে ভাই, এটা আমি উল্টে দিচ্ছি জাস্ট বাই দ্বিতীয় পদ, বলতে পারবা দ্বিতীয় পদ, ঠিক আছে। এটার সাথে কম্পেয়ার করে দেখো এখানে কি আসলো, বলতে পারবা যে আমার এরকম ছিল যে 1 বাই মানে প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইড বাই 2 ছিল এখানে। সো এটাকে আমি জাস্ট উল্টে দিছি, হ্যাঁ। উল্টে দিলে কি হয় দেখো, আমার চলে আসবে যে এটা ছিল আমার উপরে, এখানে আসে 1 বাই চলে আসে 1 বাই প্রথম পদ প্লাস 1 বাই তৃতীয় পদ ইকুয়াল টু হবে হচ্ছে আমার, বা এটার সাথে যদি কম্পেয়ার করি তাও হয়, এটা যদি আমরা কম্পেয়ার করলে কি 1 বাই প্রথম পদ প্লাস হচ্ছে 1 বাই কত তোমার তৃতীয় পদ ইকুয়াল হচ্ছে তোমার 2 বাই 2টা থাকতেছে, এটাকে 1 বাই করে দাও তাহলে 2 বাই কত তৃতীয় পদ। সো এটাই আর কি, ধরো এখান থেকে সরাসরি আমি এখানে নিয়ে আসছি আর কি, ঠিক আছে। সো দেখো এটা বুঝো কিনা, মানে 1 বাই আকারে করে দিচ্ছি কারণ এটা তো 1 বাই আকারে ছিল, দেখো এটাকে কিন্তু 1 বাই আকার থেকে আমরা এটা পাইছি, বুঝো কিনা এসপি সিরিজটা, মানে জাস্ট 1 বাই করে দিচ্ছি। সো 70 থেকে আমি 70 থেকে 1 বাই করে দেবো। সো এটা থেকে আমি 1 বাই করে দিই, তাহলে কি থাকে 1 বাই দ্বিতীয় পদ, তাহলে 1 বাই দ্বিতীয় পদ উপরে থাকবে 1 ইন্টু 2 মানে 2 বাই দ্বিতীয় পদ ইকুয়াল টু 1 বাই প্রথম পদ প্লাস 1 বাই তৃতীয় পদ। সো এটা হচ্ছে আমার কি মানে ভাজিত বা ভাজিত প্রগমন শ্রেণীভুক্তর একটা সূত্র আর কি, আমরা যেখানে সমান্তর ধারা থেকে এটা নিয়ে আসছি আর কি, ঠিক আছে। উল্টে আড্ডা কর মানে সমান্তর ধারাটা যদি উল্টে করো তাহলে আমরা কি করতে পারবো, মানে এটার সাথে পাবো আর কি, ঠিক আছে।
বা এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কিন্তু আমি এটা পাবো আর কি, এটা পাবো আর কি, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এইটা। সো এখন দেখো, এবার আমরা যদি এরকম হয়, যেমন দেখো এবার এটা তো বুঝতে পারছো আর কি, হ্যাঁ, এটা যদি বুঝে যাও, এখন আসল জিনিসটা দেখো, মানে এটা আমি কেন এত কষ্ট করে বুঝাইলাম। সো এটা কেন করছি দেখো, এখন আমরা যদি, এটা হচ্ছে আমার বলছে যে এটা হচ্ছে আমার মানে হারমোনিক কনজুগেট, বা তোমার হচ্ছে হারমোনিক কনজুগেট যদি হয় তাহলে দেখো এখানে আমি কয়েকটা দূরত্ব যদি দেখি কীরকম। যেমন দেখো এই যে দূরত্বটা ছিল, এটা কিন্তু আমার কত, এটা কিন্তু আমার এপি, এটা আমার হচ্ছে এপি, হ্যাঁ, বা এমটা যেটা আর কি, ঠিক আছে। আর এটা কিন্তু আমার ছিল হচ্ছে তোমার এবি ছিল এটা, আর এটা কত, পুরোটা ছিল হচ্ছে আমার এ কিউ, ঠিক আছে, পুরোটা ছিল আমার কি এ কিউ। তাহলে দেখো, আর এটা ছিল আমার এ বি আর কি, ঠিক আছে। এটা ছিল আমার এ বি, সো এটা ছিল এপি, এটা ছিল আমার কত এ বি, আর এটা ছিল আমার এ কিউ, মানে তিনটা জিনিস আর কি, ঠিক আছে। সো দেখো এখন আমার শর্ত অনুসারে হচ্ছে, যেহেতু ওরা হচ্ছে তোমার হারমোনিক কনজুগেট, তাহলে কি এই যে তিনটা আমি অনুপাত নিছি বা তিনটা জিনিস নিছি আর কি, হ্যাঁ, যেমন ওইখানে আমরা 1, 3 আর 5 নিয়েছিলাম 1 বাই আকারে, তাহলে ওরা যদি সেম জিনিসটা হয় মানে হারমোনিক কনজুগেটে হয়, তাহলে ওরাও কিন্তু 1 বাই আকারে কী হবে মানে সমান, মানে 2 বাই কী হবে। দেখো এখানে প্রথম পদ আমি পাইছি হচ্ছে তোমার, দেখাই আমি এখানে, মানে এইটা আমার প্রথম, এটা আমার দ্বিতীয়, এটা আমার তৃতীয় আর কি, এরকম, হ্যাঁ। সো দেখো এরকম হয় বিষয়টা, তো আমি লিখতে পারবো তোমার 1/AP প্লাস 1/AQ ডিভাইড বাই কি 2 বাই তোমার এইটা আর কি এবি, হ্যাঁ, 2/AB, কারণ এখানে আমার তিনটা জিনিস নিয়ে, তিনটা দৈর্ঘ্য নিয়ে আমি কাজ করতেছি। মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। যদি এরকম চিন্তা করো তুমি, এটা প্রথম দৈর্ঘ্য, এটা দ্বিতীয় দৈর্ঘ্য, যেহেতু তারা কি হারমোনিক কনজুগেট, তাহলে আমি এরকম দেখতে হবে। যেমন তুমি বলতে দিলে এখানে এপি মানে এই প্রথমটা, তারপর হচ্ছে এবি ও এ কিউ, এই তিনটি দৈর্ঘ্য হচ্ছে এই তিনটি দৈর্ঘ্য কি ভাজিত প্রগমনে আসে আর কি, প্রগমনে বা হারমোনিক প্রোগ্রেশন থাকবে, প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন। ঠিক আছে, কারণ ওটা পরে দেখাতেছি। যেমন দেখো যে হারমোনিক প্রোগ্রেশনে থাকে, কারণ আমি বলছি এটা পরস্পর হারমোনিক যদি M:N অনুপাতে যথাক্রমে অন্তর্ভুক্ত করে, তাহলে এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো দেখো। যেমন প্রথমটা হচ্ছে প্রথম পদ, ধরো এখানে প্রথম ধরো 1/AP প্লাস 1/AQ, AQ মানে হচ্ছে তৃতীয় পদ, এই যে 1/AQটা বড়, ইকুয়াল টু 2 ইন্টু AB, ঠিক আছে। 1 মানে হচ্ছে 1 বাই দ্বিতীয় পদ বা 2 ইন্টু এটা থেকে এটা আনছি আমি আর কি, ঠিক আছে। এখানে আমি আলাদা কিছু লিখে নেই, মানে আমরা প্রথমে দেখলাম যে ভাজিত প্রগমন শ্রেণী বৃত্তটা কি আর কি, মানে হারমোনিক জিনিসটা কি বা ধারাটা কীরকম ছিল, ধারাটাতে আসছে হচ্ছে এরকম। সো আমি যেহেতু বলছি এটা হচ্ছে আমার হারমোনিক কনজুগেট, তাহলে এই ধারার সাথেও কিন্তু আর শর্তগুলো একদম মেনে যাবে, কারণ ও হারমোনিক। সো এই জন্য আমরা এখানে তিনটা পদ নিয়ে কাজ করে দেখাচ্ছি, এখানেও কি আমি মানে তিনটা দৈর্ঘ্য নিয়ে কাজ করে দেখেছি, যেহেতু এই তিনটা দৈর্ঘ্য পরস্পরকে মানে একটা হারমোনিক ধারায় আছে বা হারমোনিক কনজুগেটে আছে, এই জন্য আমি কী করলাম দেখালাম, মানে এই সূত্র অনুসারে, তাহলে আমি এই সূত্র অবশ্যই লিখতে পারবো। সো এই হচ্ছে ব্যাপার। সো আমরা বুঝতে পারলাম যে এখানে, কারণ এখানে পি কিউটা ছিল কি তোমার পরস্পর হারমোনিক কনজুগেট আর কি। সো আমার এখানে তিনটা দৈর্ঘ্য ছিল, মানে এপি এবি আর হচ্ছে তোমার এ কিউ আর কি। তাহলে কি এপি এবি এবং এ কিউ তিনটা দৈর্ঘ্য পরস্পরের ভাজিত প্রগমনে থাকবে বা তোমার পরস্পরের
কি থাকবে, যে হারমোনিক প্রোগ্রেশনে থাকবে আর কি, ঠিক আছে। মানে এপি এবি এপি এবি আর হচ্ছে কি এ কিউ, এরা কি পরস্পরের কি দৈর্ঘ্য তিনটা হচ্ছে পরস্পরের তোমার ভাজিত প্রগমনে থাকবে আর কি, ঠিক আছে। কারণ আমার পি কিউ কি ছিল, পরস্পরের হারমোনিক কনজুগেট ছিল আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ব্যাপার, তোমরা এটা বুঝতে পারছো আশা করি। সো যদি এটা বুঝে যাও তাহলে আমি এটাকে একটু অন্যভাবে দেখাই। দেখো এই জিনিসটা যদি তোমরা একটু চিত্রে মানে একটু প্রমাণ করে দেখায় আমাদের বিষয়টা, তোমাদের অনেকের যদি কনফিউশন লাগে তাহলে বিষয়টা এরকম দেখে। যেমন দেখো, যেমন আমি একটু এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে একটু মানে শুধু একটা এক্স অক্ষ নিয়ে চিন্তা করি। যেমন দেখো এখানে এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর কি, ওয়াই ওয়াই প্রাইম আর কি, ঠিক আছে। সো যদি এটা হয় তাহলে ধরো আমার ও এটা ছিল হচ্ছে তোমার, আমার ধরো এখানে আমার হচ্ছে এটা হচ্ছে আমার এ বিন্দু, ধরো এই বিন্দুটা ছিল আমার ও বিন্দু। সো ওকে নিয়ে তুমি চিন্তা করো আর কি, ঠিক আছে। সো দেখো এখানে মানে ও এটাকে তুমি এবি চিন্তা করো আর কি, আমাদের এখানে যে এবি ছিল, যে এবি এটাকে আর কি আমরা এরকম যদি লেখা দেই, যদি এরকম হয় দেখো, যেমন ও এটা যদি আমার হয় হচ্ছে যেমন এটার আমার স্থানাঙ্ক, তাহলে কি হবে, ধরো এই যে দৈর্ঘ্যটা ছিল, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার ছোট এ, এটাকে আমি বলে দিলাম আর কি A,0 আর কি। তো আর এখানে আমার হচ্ছে ধরো পি বিন্দু আছে, যে কিনা অন্তর্ভুক্ত করবে, যেমন এখানে আমার পি বিন্দু আছে, পি বিন্দু হচ্ছে আমার ওকে অন্তর্ভুক্ত করবে, ধরো M:N অনুপাতে। তাহলে এটা হচ্ছে আমার কত এম, এটা হচ্ছে আমার এন, M:N অনুপাতে। আর আমার কিউ বিন্দু একটা নেই, যেমন এটা হচ্ছে আমার ধরো কিউ বিন্দু, কিউ বিন্দু কী করবে, ওকে বহির্ভুক্ত করবে আর কি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমার কিউ বিন্দু, সো আমার কিউ বিন্দু কী করবে, M:N অনুপাতে কী করবে, বহির্ভুক্ত করবে। তাহলে পুরোটা হচ্ছে আমার কত এম, এটা হচ্ছে আমার কত এম, এটা হচ্ছে আমার কত এন, ঠিক আছে। সো ও হচ্ছে আমার কী করবে, M:N অনুপাতে কী করবে, বহির্ভুক্ত করবে আর কি, ঠিক আছে। সো এটা যদি বুঝো তাহলে দেখো, আমি যদি দৈর্ঘ্যগুলো একটু বের করার চেষ্টা করি। সো আমরা বলছি এখানে তাহলে কি পি কিউ হবে কি ও এর পরের, মানে পি কিউ হবে, পি কিউ কী করছে, ও একে পরস্পর অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করছে, মানে একই অনুপাতে M:N অনুপাতে যথাক্রমে অন্তর্ভুক্ত ও বহির্ভুক্ত করছে। তাহলে আমি কি করতেছি, পি কিউকে বলতেছে পরস্পরের কি হারমোনিক কনজুগেট আর কি, ঠিক আছে। সো যদি তোমরা একটু দূরত্বগুলো দেখো, যেমন এই যে দূরত্বটা আছে, এটা যদি আমি ও, কারণ এই দূরত্ব যদি এ বলি, ছোটো হাতের এর তো তোমার কোটি শূন্যই হবে, কারণ এটা এক্স অক্ষ। সো যেমন দেখো আমার এই যে দূরত্ব ছিল, এটা কিন্তু আমার এ ছিল আর কি, যেহেতু এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ। হ্যাঁ, সো আমি শুধু তোমার ভুজ বরাবর দূরত্বটা নিব, তারপরে তোমার এই যে দূরত্বটা ছিল দেখো, এটা তো আমার এম গেছে, এটা আমার এন গেছে, সমস্যা নেই কোনো আর কি, ঠিক আছে। সো দেখো এটা যদি বুঝো, এখন আমি যদি তোমাদের একটা জিনিস দেখাই, যেমন আমরা যদি একটু বিন্দুগুলো বের করে ফেলাই, যেমন এখানে তো ও বিন্দু তো 0,0 আসে, আমি পি বিন্দু যদি বের করি, মানে সূত্র দিয়ে পি বিন্দু বের করলে কী আসে দেখো, প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, মানে দেখো এম ইন্টু এ, মানে হচ্ছে আমার এম এ, এম এ, এম এ, তারপর দ্বিতীয় স্থানাঙ্ক প্রথম, দ্বিতীয় অনুপাত প্রথম স্থানাঙ্ক। তাহলে দেখো 0-র সাথে গুণ কত, 0 হয়ে যায়, ডিভাইড বাই কত আমার এম প্লাস এন, তাহলে এটাই থাকবে এম প্লাস এন, এম প্লাস এন। এ হচ্ছে আমার কত, এটা গেল হচ্ছে আমার তোমার আর কি। হ্যাঁ, পি বিন্দুর হচ্ছে ভুজ। আবার যদি তুমি কোটি নিয়ে চিন্তা করো তাহলে দেখো এন ইন্টু 0 হয়, তাহলে ওটা পুরো 0 চলে আসে আর কি, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে আর
আর কিন্তু আবার যদি এটা নিয়ে চিন্তা করো, যেমন এম ইন্টু এটা নিয়ে চিন্তা করো কোটি নিয়ে, তাহলে এখানে কিন্তু জিরো আছে, তাহলে পুরোটা জিরো হয়ে যাবে আর কি। সো এটাকে আমার জিরো আর কি। তাহলে এটার পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাই গেছি। সেমভাবে তুমি কিউ বিন্দুটা বের করতে পারো মাইনাস সূত্র দ্বারা। যেমন কিউ বিন্দুর ক্ষেত্রে মানে প্রথম অনুপাত দেখো, প্রথম অনুপাত ইন্টু কত দ্বিতীয় স্থানাঙ্ক, তাহলে এটাও কত আসে এম এ, তারপর হচ্ছে মাইনাস করলে হচ্ছে দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম স্থানাঙ্ক, কিন্তু জিরো আসবে। ডিভাইড বাই হচ্ছে আমার এখানে বলতে এম মাইনাস এন, কারণ এটা হচ্ছে বিয়োগফল। সেমভাবে এটাও জিরো হবে, দেখো আর কোটি, কারণ হচ্ছে এন ইন্টু করো এন ইন্টু এখানে জিরোই আসবে দেখো। তারপরে তুমি পরে যদি করো এম ইন্টু কি আমার মানে, কারণ এখানে ছিল হচ্ছে আমার কোটি জিরো, সো এটাও কিন্তু আবার জিরোই আসবে। তার মানে এই হচ্ছে আমার পি বিন্দুর পাইলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক, পি কিউ স্থানাঙ্ক আমি পেয়ে গেছি আর কি, ঠিক আছে। সো এটা ছিল আমার পি বিন্দু, এটা ছিল আমার কি কিউ বিন্দু। হ্যাঁ, সো এখন দেখো যদি এরকম হয় তাহলে বিষয়টা কী ধরে, তাহলে দেখো এখানে এই যে দূরত্বটা এটা যদি হয়, মানে এইটা যদি হয়, এটার ভুজ যদি হয় এম এ ডিভাইড বাই এম প্লাস এন। দেখো এখানে ওর কোটি শূন্য কেন, কারণ এটা আমরা ওরা আছে এক্স অক্ষের উপরে, আমরা চিন্তা করে নিয়েছি ওরা কি এক্স অক্ষের উপরে আছে। তো তুমি গুণ করে দেখতেছো জিরো হইতেছে, আবার কি সরাসরি লিখে দিতে পারবা, যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তার মানে সবগুলোর কোটি কিন্তু আমার শূন্য, একটা অক্ষ নিয়ে আমরা চিন্তা করতেছি আর কি। সো দেখো তার মানে কি, এই কোটিটা যদি পি বিন্দুর কোটি হয় এইটা, তার মানে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কিন্তু এইটা, মানে এই যে দূরত্বটা আছে এটাই কিন্তু আমার ভুজ। কারণ এটা যদি এ কমা জিরো হয়, এই দূরত্ব এ যদি হয়, তাহলে এটা যদি এম এ ডিভাইড বাই এম প্লাস ওয়ান হয়, তাহলে এই দূরত্ব কী হবে এম এ ডিভাইড বাই এম প্লাস এন, এবার এটা হবে কি আমার এম এ ডিভাইড বাই এম প্লাস এন, এটা হবে আমার এই দূরত্বটা আর কি। ওর ক্ষেত্রে যদি চিন্তা করো, যেমন ওর ক্ষেত্রে সেম হবে, যেমন দেখো কিউ বিন্দুর ক্ষেত্রে এটাও কিন্তু আমার ভুজ বরাবর দূর হবে, যেমন এম এ ডিভাইড বাই এম মাইনাস এন, এম এ ডিভাইড বাই এম মাইনাস এন, ঠিক আছে। আমরা জাস্ট এটা কিন্তু বের করে ফেলতে পারলাম আর কি, ঠিক আছে। এবার তুমি একটু চিন্তা করো, যেমন আমরা কিন্তু কি বলছি তোমার, তোমরা একটু যদি লেখো, যদি একটু সাজাই লেখে, যেমন এখানে হচ্ছে পি ও কিউকে পরস্পর হারমোনিক কনজুগেট বলা যাবে, কারণ হচ্ছে কেন দেখো এখানে আমরা তো পাইলামই, এখানে দেখো এটা একটু সাজা যদি তোমরা প্রমাণ করতে চাও, যেহেতু পি কিউ আর কি করতেছে আমার সমান অনুপাতে কী করতে যথাক্রমে অন্তর্ভুক্ত বহির্ভূত, তাহলে আমরা বলছি পি কিউকে পরস্পর হারমোনিক কনজুগেট বলতেছি, তাহলে পি কিউকে আমরা কি বলতেছি, আমি জাস্ট দেখবো আমার এই সূত্রটা কি ঠিক আছে কিনা, বা এই সূত্রটার প্রমাণটা কি ঠিক আছে কিনা। যেহেতু তোমরা অনেকে বিশ্বাস করতে নাও পারো যে ভাই আপনি একটা লিখে দিলেন না, আমরা বিশ্বাস করলাম, এটা তো হলো না, তাই না। এটা থেকে এটা লিখে দিলে হলো, কারণ এটা হচ্ছে একটা ধারার থেকে আসছে, আর এটা এখান থেকে লিখে দিচ্ছে, এটা কি হইলো না, না হলে এটা একটু দেখাবো। যেমন পি কিউকে আমরা বলছি কি পরস্পরের হারমোনিক কনজুগেট যদি বলো, তাহলে আমরা পি বিন্দুটার স্থানাঙ্ক কী বের করছি দেখো, ওই যে ওইভাবে যদি বের করো, যেমন তোমার এখানে প্রথম স্থানাঙ্ক ইন্টু, তোমরা বলতে পারবা যে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, মানে এম এ প্লাস এখানে হচ্ছে জিরো আসবে, কারণ আমার এটা হচ্ছে জিরো ছিল, ডিভাইড বাই কত এম প্লাস ওয়ান এন ছিল, আর এটা তো জিরোই চলে আসবে ডিরেক্ট, কারণ এটা তোমার এখানেও জিরো আছে, এখানেও কি জিরো আছে, ঠিক আছে। যেমন প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক করলে কত জিরো আসে, আবার কি দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম স্থানাঙ্ক জিরো আসে, তাহলে এটা পি জিরো আসবে, মানে এরকম জিরো প্লাস জিরো ডিভাইড বাই এম প্লাস এন, তাহলে এটা যদি করি এরকম আসে পিটা, যেমন এম প্লাস এন কমা জিরো। সেমভাবে আমি যদি কিউ বিন্দুটা বের করি, হচ্ছে আমার পরস্পর হারমোনিক কনজুগেট, যেমন এখানে আসবে এম এ মাইনাস কত আমার জিরো ডিভাইড বাই এম মাইনাস এন, এখানেও কি আমার সেম, যেমন জিরো মাইনাস জিরো ডিভাইড বাই এম মাইনাস কত এন। সো সেম এটা কিউ বিন্দু হবে ইকুয়াল টু কিউ বিন্দু হবে কত, তোমার এম এ ডিভাইড বাই এম মাইনাস এন কমা জিরো। সো এই হচ্ছে আমার দুইটা স্থানাঙ্ক চলে আসছে। এখন আমি তোমাদেরকে বললাম, এবার তোমরা কি দেখো, আমরা কিন্তু মানে এই দূরত্বটা পাই, আমি এক্স অক্ষ নিয়েছি কারণ দূরত্ব যাতে আমার কষ্ট করে বের হতে না হয় আর কি, কারণ এখন তুমি আবার কি করবা, দূরত্বের সূত্র বের করবা এটার জন্য, আবার এটার জন্য দূরত্বের সূত্র বের করবা, আবার এটার জন্য দূরত্বের সূত্র বের করবা, এত ঝামেলার দরকার নেই। তবে তোমরা চাইলে অন্য ক্ষেত্রে প্রমাণ করে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই, বুঝতে পারছো।
কারণ এখানে ওই যে আমরা যদি দ্রুত সূত্র ইউজ করি, যেমন ওপি দ্রুত সূত্র ইউজ করবো, তারপরে আবার এটা মানে রুট ওভার এত স্কোয়ার মাইনাস এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার, এইভাবে যদি করতে পারো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এক্স চক্রটা নিয়েছি কারণ হচ্ছে আমাদের এগুলো বের করতে একদম ইজি হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো অক্ষর ওরা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তুমি ওয়াই অক্ষ নিয়েও কাজ করতে পারবা বা এক্স আর ওয়াই অক্ষ দুটো নিয়েও কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তবে আমরা এখানে নিলাম কেন, যাতে আমরা দ্রুতগুলো এই ছবি দেখেও বের করে ফেলতে পারি। আর সূত্রের ক্ষেত্রে দেখো কত সহজ হয়ে গেছে, কারণ এটা 0 0 বিন্দু ছিল। আর সো এটা যদি হয়, এখন দেখো আমার এই সূত্রটা আমি ইউজ করবো, যেহেতু আমি বলছি পি কিউ পরস্পর হারমোনিক কনজুগেট, তাহলে তো অবশ্যই আমার এই সূত্র কি যাবে। তাহলে আমি একটু লেফট সাইডটা যদি কাজ করি, মানে ধরো এরকম যদি সূত্র অনুসারে লিখতে পারবো আমরা, মানে তোমার যদি এরকম হয় যে 1/, প্রথম পদ প্লাস 1/, তৃতীয় পদ ইকুয়াল টু, যদি দ্বিতীয় পদ আসে, এখানে আমার কি প্রথম পদ ছিল পি, দ্বিতীয় পদ ছিল এটা, তৃতীয় পদ ছিল এটা, তাহলে আমি কি করবো 1/, প্রথম পদ প্লাস 1/, তৃতীয় পদ, এই দুটো করে যদি দেখি 1/, তৃতীয় পদ আসছে, মানে এটা আসছে, তাহলে আমার কি মানে 1/, দ্বিতীয় পদ আসছে, তাহলে কি আমার প্রমাণ হয়ে যাবে। যেমন দেখো সূত্র অনুসারে আমরা লিখতে পারি, সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে প্রথম পদ প্লাস 1/, প্রথম পদ প্লাস 1/, দ্বিতীয় পদ, এটা করো। এটা করলে দেখো কত আসে। দেখো প্রথম পদটা আমি ধরছি হচ্ছে তোমার, আরে এত ভুল করলে কেমনে হবে, 1/, তৃতীয় পদ হবে, বুঝতে পারছো তো। 1/, প্রথম পদ প্লাস 1/, তৃতীয় পদ করে আমি কি পাবো, দেখো আমি পাবো হচ্ছে কত 2/, দ্বিতীয় পদ, ঠিক আছে। সো 1/, প্রথম পদ ছিল হচ্ছে আমার কত 1/, এই যে এটা একটু উল্টে যাবে আর কি, কারণ যেহেতু এই দূরত্বটা কত ছিল আমার এম এ প্লাস হচ্ছে এম এ ডিভাইড বাই এম প্লাস এন, তাহলে এম প্লাস এনটা উপরে চলে আসবে। কত এখানে এম প্লাস এন এম এ প্লাস এটা হচ্ছে এম মাইনাস এন ডিভাইড বাই এম এ, ঠিক আছে। দেখো এটা এই দূরত্বটা কত ছিল, এটা এম মাইনাস এন ডিভাইড বাই এম এ ছিল, এটা ছিল কত আমার এম এ ডিভাইড বাই এম প্লাস এন, এটা ছিল এম এ ডিভাইড বাই এম মাইনাস এন। সো আমি কী করবো, এটা বাই এটা, মানে প্রথমটা 1/, প্রথমটা প্লাস 1/, কত তৃতীয়টা, আমি পাবো হচ্ছে 2/, দ্বিতীয়টা। তো দেখো 2/, দ্বিতীয়টা আসে কিনা, বা মানে এটা আসে কিনা, মানে 2/, করলো কত, দেখো এখানে 2/, আসে কিনা, দেখো আমার এখানে এমএটা কমন যায়, যদি কমন যায় তাহলে আমি এরকম নিতে পারি, এখানে আসবে এম প্লাস এন প্লাস এম মাইনাস এন, এরকম আসে এম প্লাস এন, কারণ লসাগু করলে কি সেম। সো এখানে দেখো কি আসে আমার, নিচে আসে এম এ, আর উপরে আসে কি দেখো, এখানে কিন্তু এন কাটা যায়, এন কাটা গেলে থাকে 2m, এরকম আসে। সো দেখো উপরে আছে এম, নিচে আছে কত এম, তাহলে এম কাটা, তাহলে কি আসে 2/, দেখো এটাই কিন্তু আমার ছিল 2 × 1/, দ্বিতীয় পদ ছিল কিন্তু আমার এ, দেখো তুমি বুঝো কিনা, এই যে আমার দ্বিতীয় পদ ছিল কত এ, এটা ছিল এই দূরত্বটা এ ছিল না, এটা তার মানে কি 1/, প্রথম পদ প্লাস 1/, তৃতীয় পদ ইকুয়াল টু আসছে 2/, দ্বিতীয় পদ। তার মানে আমার হারমোনিক কনজুগেট ঠিক আছে, তার মানে কি আমি পি কিউকে কি পরস্পরের কি বলতে পারবো, হারমোনিক কনজুগেট বলতে পারবো আর কি। সো আমার অবশ্যই কি আমার এই সূত্র ঠিক আছে, ঠিক আছে। সো এই জিনিসটা এই থিওরিটা আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। সো তোমরা যদি এই যে বড় অঙ্কটা আছে, মানে আমরা এই যে অঙ্কটা করছি, এই অঙ্কটা যদি তুমি সেমভাবে সূত্র দেওয়া করো, তাহলে দেখবে একদম ঠিকঠাক মিলে গেছে আর কি, মানে এত বড় করে করার কোনো দরকার নেই, তুমি প্রমাণ করতে পারবে এমনি। সো এই হচ্ছে বিষয়টা। তো এই সূত্র দিয়ে শর্টকাট আমরা করে ফেলতে হবে, মানে 10 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে এই সূত্রের কি তোমার একটা মানে এই সূত্রের একটা অঙ্ক ছিল আর কি, ঠিক আছে। সো আমরা এখন তোমাদের বুয়েটে একটা ম্যাটার ছিল আর কি, মানে এই সূত্র দিয়ে। সো যারা এই থিওরিটা জানতো তাদের জন্য ওইটা করতে 5 সেকেন্ডও লাগে না বা 10 সেকেন্ডও লাগে না, আর যারা জানতো না তারা মনে করো এটার জন্য না হলে 5 মিনিট বা 2-3 মিনিট খরচ করে ফেলছে অলরেডি। দেখো বুয়েটের ম্যাথটা এরকম ছিল, যেমন বলছে
বইটা আসলে এরকম যে ফাইন্ড দ্য হারমোনিক কনজুগেট। of with respect to বা WRTও লিখতে পারো, কোনো সমস্যা নয়। 2, -5 হবে আর কি। অ্যান্ড -1, ঠিক আছে। বলছে যে ফাইন্ড দ্য হারমোনিক কনজুগেট অফ, এটার হারমোনিক কনজুগেট দেখাইতে কইছে আর কি। ধরো এখানে পিকিউর মধ্যে একটা দেওয়া আছে, বলছে যে মানে এটা ধরো এই বিন্দু দেওয়া আছে আর কি, মানে এত সাপেক্ষে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা। মানে এই দুইটা বিন্দুর সাপেক্ষে আমার কি করতে বলছে, হারমোনিক কনজুগেট বের করতে, মানে এ বির সাপেক্ষে আমার হারমোনিক কনজুগেট বের করতে বলছে আর কি, ঠিক আছে। সো আমি এখন যে জিনিসটা দেখবো, মানে পিকিউ আমার কি করবে, যথাক্রমে কি একই অনুপাতে অন্তর্ভুক্ত পরিবর্তন করবে আর কি, ঠিক আছে। তাহলে কি আমরা বলতে পারবো পিকিউকে পরস্পর হারমোনিক কনজুগেট। সো আমি যদি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, যেমন দেখো এখানে আমার এটা ছিল ধরো এবি, দেখো কত সহজ এটা। আমার অত বিন্দু এরকম যদি ম্যাথ দেওয়া থাকে তোমরা তো বুঝতে পারবো না যে ভাই এটা তো মনে হয় 2:3 বা মানে সমান অনুপাতে ভাগ করছে। এটা কি কেউ বুঝতে পারবো যে হারমোনিক কনজুগেটটা এখানে কি বুঝাইছে, যদি তোমরা থিওরিটা না জানো? থিওরি জানলে না বুঝতে পারবা যে হ্যাঁ এটা যেহেতু বলছে এই বিন্দুর, তাহলে এই বিন্দু যেহেতু বলছে তাহলে এই বিন্দু ওদেরকে যে অনুপাতে অন্তর্ভুক্ত করবে বা বহির্ভুক্ত করবে অপরটাকে সেম অনুপাতেই করবে। সো এই জন্য যেমন এটা হচ্ছে আমার এ, এই জন্য থিওরিটা জানা খুবই জরুরি ছিল। এটা হচ্ছে আমার ধরো বি। সো এই বিন্দু দেওয়া আছে আমার 2, -5, বি বিন্দু দেওয়া আছে আমার ধরো 3, 1, মানে এই দুটা বিন্দু দেওয়া আছে। আর আমি হচ্ছে এখানে ধরো বহির্ভুক্তের জন্য একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে আমার কিউ। হ্যাঁ, সো এটা ধরো আমার হচ্ছে কিউ বিন্দুটা দেওয়া আছে 5, 13, হ্যাঁ এটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমার পি বিন্দু, হ্যাঁ পি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, পি বিন্দুটাই চাইছি ওরা আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা। এখন দেখো এটা তো বুঝো এখন, তাহলে যদি পি আর কিউ আর কি পরস্পরে কি একই অনুপাতে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করে, তাহলে আমি বলতে পারবো যে আমার কি পি আর কিউকে বলা হবে পরস্পর হারমোনিক কনজুগেট। বা এই সূত্রকে আমরা এই সূত্রকে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আর কি, ঠিক আছে। তো মানে ওরা তুমি মানে পি আর কিউ এখানে তুমি বলতে পারো ভাই এখানে কিউতে লেখছেন কি, এখানে পিটাও তো লিখতে পারেন, আর যে কোনো একটা লিখলে হবে, সমস্যা নেই। মানে পি আর কিউর মধ্যে যে কোনো একটা বিন্দু ওরা বের করতে বলছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন বিষয়টা হচ্ছে কি দেখো এখানে, যেমন এখানে চলে দেখো এটা দেওয়া ছিল হচ্ছে 5, 13, আর এখানে দেখো 2, -5, এখানে আছে 3, 1। তাহলে কি এগুলো কিন্তু ছোট স্থানাঙ্ক, এটা কিন্তু বড় স্থানাঙ্ক। তার মানে অবশ্যই আমার কিউ বিন্দুটা কিন্তু এই অনুসারে হলেও কি এই বিয়ের বাইরে হওয়া উচিত, মানে এই ডানেও হওয়া উচিত, তাই না? কারণ ওর স্থানাঙ্ক মানে 5, 13 থেকে ওদের স্থানাঙ্কগুলো ছোটো ছোটো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, মানে বিয়ের পরে হবে কথা, হ্যাঁ। সো এই হচ্ছে অবস্থা। কিন্তু তোমরা যদি তারপর ভুল করে ফেলাও আর কি, মানে এইটাকে ধরো বাই এনি চান্স এখানে লিখে দিলে আর কি, ঠিক আছে। অঙ্ক করলে অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, কিন্তু কে এর মানটা মাইনাস চলে আসবে। ওই যে আমি বলছিলাম যে বহির্বিভক্তের সূত্রের ক্ষেত্রে যদি তুমি অন্তর্বিভক্তের সূত্রে অ্যাপ্লাই করে ফেলাও তাহলে কিন্তু মাইনাস চলে আসে কে এর মান, বা অন্তর্বিভক্তের ক্ষেত্রে যদি ভুলে বহির্বিভক্তের সূত্রে অ্যাপ্লাই করে ফেলাও তাহলে কিন্তু মাইনাস চলে আসে। তার মানে কে এর মান যদি অনুপাতে মাইনাস আসে তার মানে বুঝবো যে হ্যাঁ আমি যদি এটা আমার বাইরেই হবে বা এটা আমার বহির্বিভক্ত হবে, অন্তর্বিভক্ত হবে না আর কি, ঠিক আছে। সো এটা সমস্যা নাই, তোমরা করতে পারবা, আশা করি এগুলো আমি আগে করাইছি। সো এই হচ্ছে অবস্থা। এখন আমরা যদি পি কিউ কি হয় হারমোনিক কনজুগেট হয়, তাহলে আমার পি এখানে বের করতে বলছে আর কি, ঠিক আছে। সো দেখো এখন আমাদের যেহেতু হারমোনিক কনজুগেট বলছে, আমরা কিন্তু জানি যে পি আর কিউ কী করবে, একই অনুপাতে এ বিকে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করবে আর কি, ঠিক আছে। সো দেখো এখানে যেহেতু কি বিন্দুটা দেওয়া আছে, আমি ধরে নিলাম যে কি বিন্দুটা এ বিকে কেএস টু মানে কেএস টু 1 অনুপাত কী করছে মানে বহির্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। সো দেখো এখানে আমি ধরে নিলাম হচ্ছে মানে কৃষির ক্ষেত্রে এটা হচ্ছে আমার কে ইস টু 1 অনুপাতে, তার মানে এটা হচ্ছে আমার ধরো কে,
এটা হচ্ছে আমার 1, k:1 অনুপাতে হচ্ছে বহির্বিভক্ত করছে, তার মানে ও কী করবে, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। সো তুমি এখান থেকে কে এর মানটা বের করে ফেলবে, কে এর মানটা বের করে ফেললে বুঝতে পারবো যে বিষয়টা কী দ্বারা আছে, ঠিক আছে। সো যেমন দেখো আমি যদি এটি করি, যেমন এখানে লেট ধরে নিই আর কি, মানে ও হচ্ছে k:1 অনুপাতে যদি আমরা ধরে নিলাম যে আমার কিউ বিন্দুটা কী করছে, এ বিকে k:1 অনুপাতে বহির্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। কে যে অনুপাতে বহির্বিভক্ত করবে, পি কী করবে, ওই একই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। যেমন যদি করি তাহলে দেখো এখানে প্রথম অনুপাত ইন্টু, দেখো এটা হচ্ছে আমার কত, তোমার হচ্ছে কে ছিল, তার মানে 3k, প্রথম অনুপাত দ্বিতীয় স্থান হচ্ছে 3k সূত্রে মাইনাস, আর এখানে কত, যেমন প্রথম স্থান মানে হচ্ছে -2 ডিভাইড বাই k-1 সূত্রেরই ইকুয়াল টু হবে, দেখো কত, ইকুয়াল টু হবে হচ্ছে আমার 5, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার ভুজ। সো একটা ধরে করলে হয়, একটা ধরে করলে আমরা কে মান পাই যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমি করতে পারি এটা 3k-2 ইকুয়াল টু কত, 5k মাইনাস কত 5, ঠিক আছে। সো যদি এরকম হয়, এটাকে আমি এবার নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নয়। তাহলে দেখো কত আসবে, 2k ইকুয়াল টু আসবে 3, তাহলে k ইকুয়াল টু আসছে কত, 3/2, তার মানে k/1 আসে, তার মানে k:1 ইকুয়াল টু আসে 3:2, k:1 আসে কত, 3:2, তাহলে মানে অনুসারে এটা হচ্ছে আমার কত 3, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে কত আমার 2, 3:2 অনুপাতে কী করছে, কি এটা এ বিকে বহির্বিভক্ত করছে। তো সেম অনুপাতে কিন্তু আমার পিকিউটা কী করবে, তাহলে অন্তর্বিভক্ত করবে। দেখো এখানে মানে বিষয়টা হচ্ছে এরকম, পিকিউ কী করবে, অন্তর্বিভক্ত, মানে এটা হচ্ছে আমার 3, আর এটা হচ্ছে আমার কি 2, দেখো বুঝো কিনা, এটা হবে 3, এটা হবে 2। সো এই হচ্ছে ব্যাপার। সো তোমরা সূত্র দ্বারা বের করতে পারো, আমার কোনো আপত্তি নেই, তবে আমরা একটু ফাঁকিবাজি করেও কিন্তু বের করতে পারি, ঠিক আছে। যেমন দেখো এখানে মানে তোমরা যদি কে ধরে না করো, আমরা কিন্তু ওই যে ফাঁকিবাজি নিয়ম শিখছিলাম। যেমন দেখো কেটা যেহেতু এটা ধরছি, দেখো এখানে আমার কত, তোমার মানে কিউ বিন্দু আসছে কত 5, 13, মানে কিউতে আসছে আমার বুঝ 5, মানে একই আসবে। দেখো কিউতে আসে 5 আর এটা আসছে 2, তাহলে দূরত্ব কত, দেখো 3, দূরত্ব কিন্তু 3, তার মানে এই কিউ দূরত্বটা কিন্তু আমার 3 আসছে। আবার বুঝ ধরে করতে পারো, কোনো সমস্যা নেই তোমরা। আবার এইটার ভুজে যদি চিন্তা করো, যেমন এখানে আছে বি কিউর ক্ষেত্রে, দেখো বিতে ছিল আমার কত, তোমার হ্যাঁ এটা বিতে ছিল আমার হচ্ছে 1, আর এখানে দেখো মানে বি এর আমার এটা কত, দেখো বি এর ভুজ হচ্ছে আমার 3, আর বি এর কি আমার আর কিউর কি ভুজ হচ্ছে আমার 5, তাহলে দেখো দূরত্ব কত 2, কারণ 5 - 3 করলে 2 আসে, 3 - 5 করলে আমার 2 আসে, তাহলে দেখো এটা 2 আসছে, এটা কিন্তু আমার 2 আসছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমার কত 3:2 আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, সো বা তোমরা কোটি ধরে করতে পারো, যেমন এটা কত আসে কোটি ধরে করলে, দেখো আমরা কিন্তু ভুজ ধরে করে 3 পাইছি, এটা 2 পাইছি। যেমন এখানে বলছে 5 আসে, এখানে আছে 2 আসে, তার মানে 5 - 2 কত 3, দূরত্ব হচ্ছে আমার 3। আবার এখানে বলছি 5 আসে, আর ভুজ কত 3, তাহলে দূরত্ব কত 5 - 3 মানে 2, এই হচ্ছে 2। আবার কোটি ধরে করে দেখো, এখানে আছে 13, এখানে আছে -5, তাহলে দূরত্ব কত 18 মানে পুরোটা 18। আর দেখো এখানে আছে আমার কত, এখানে আছে 13, এখানে আছে 1, তাহলে 13 - 1 কত, দেখো দূরত্ব আসে আমার 12, ঠিক আছে। সো মানে এটা আসছে আমার 18, এটা আসছে আমার 12, তাহলে দেখো ওদের মানে এখানে আছে 18:12 এরকম আসে। সো এটাকে আমি কী করি, 6 দ্বারা করে দিই, তাহলে দেখো 6 দ্বারা ভাগ করে দিলে কত আসে, তোমার আছে সে 3 মানে 3 6 18, এখানে আছে তোমার কত 6 2 12, 3:2, দেখো 3:2 আসছে, 3:2 আসছে। সো তুমি কোটি ধরে করো, বুঝ ধরে করো, এটা তোমার ব্যাপার। আমরা এইভাবে না করে এই ফাঁকিবাজি নিয়মও কিন্তু করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কি করতে পারি, যদি এরকম স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা কিন্তু ফাঁকিবাজি করে ওই দূরত্বটা বের করে ফেলতে পারি, বা আমরা বলতে পারি যে ওখানে কত ইষ্ট কততে আমার কী করছে, অন্তর্ভুক্ত বা বহির্ভূত করছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তার মানে এখানে আছে 3:2 অনুপাতে কী করছে, আমার বহির্ভূত করছে। তার মানে কি আমার এই পি বিন্দুটা কী করবে,
3:2 অনুপাতে মানে একই অনুপাতে অন্তর্বিভক্ত করবে আর কি, ঠিক আছে। সো আমরা এই হিসেবে আমরা কিন্তু পি বিন্দুটা বের করে ফেলতে পারি। যেমন পি বিন্দুর সুতরাং আমরা যদি পি বিন্দু বের করতে চাই, দেখো এখানে এটা হচ্ছে আমার, তুমি বলতে পারো যে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, মানে যেমন ধরো এটা ইন্টু এটা মানে 3 3 9, তারপর হচ্ছে প্লাস দ্বিতীয় প্লাস হচ্ছে আমার কত 4 ডিভাইডেড 5 কমা, দেখো এখানে হচ্ছে আমার কত 3 টু 1 মানে 3, তারপরে 2 ইন্টু মাইনাস মানে হচ্ছে -10 এরকম আসে, ডিভাইড বাই কত আমার অনুপাত দেওয়ার যোগফল মানে 5, ঠিক আছে। সো এই গেল। তাহলে সুতরাং কত আসে দেখো করলে, সুতরাং পি ইকুয়াল টু আসে হচ্ছে আমার 9 + 4 মানে 13 ডিভাইডেড বাই 5 কমা হচ্ছে এখানে আছে তোমার -7/5, ঠিক আছে। সো এটা আমার হবে হচ্ছে তোমার কত 13 ডিভাইডেড 5 কমা হচ্ছে -7/5 -7/5 আর কি, ঠিক আছে, এরকম আসে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা -7/5 13। এখন কথা হচ্ছে ভাই এই অঙ্কটা দেখো আমরা কিন্তু কত ইজিলি করে ফেলাইছি, মানে ভারী মানে বেশি হলে 20 সেকেন্ড লাগবে। তুমি যখন বুঝতে পারবা যে আমার পি বা কিউ একটা বিন্দু দেওয়া আছে, তাহলে কিউ বিন্দু যদি তুমি অনুপাতটা জাস্ট বের করে ফেলো, কে দিয়ে বের করো আর মুখস্থ বের করো, মুখস্থ বের করলে আরও সহজ। আমি 3:2 একদম সহজে বের করে ফেলতে, তার মানে এটা তোমার ভারী হলে 5 সেকেন্ড লাগবে 3:2 বের করতে। 3:2 বের করবা, 3:2 বের করা মানে কি আমার ওই পি বিন্দুকে সেম 3:2তেই করছে, এটাও করতে মানে মাত্র 1 সেকেন্ড লাগবে আর কি, ধরো 3:2 লিখতে। এরপর 3:2 যদি লেখা ফেলাইছো তাহলে তুমি বুঝতে পারতেছো যে এটা আর কি করতেছে 3:2 অনুপাতে কী করছে যে ও অন্তর্ভুক্ত করছে, হ্যাঁ। তার মানে তুমি ওই সূত্রটা দিয়ে জাস্ট পি বিন্দুটা বের করো, এটা বের করতে তোমার কতক্ষণ লাগতে পারে, তার মানে সব মিলিয়ে ধরো 30 সেকেন্ডে ম্যাথটা শেষ, বুঝতে পারছো। আর যারা নিয়ে তোমার বুঝবেই না হারমোনিক কনজুগেট কি, ওরা তো এটা অ্যান্সারই করতে পারবে না যে ভাই আমার বিন্দু দেওয়া আছে এখন আমি পি বিন্দু কেমন বের করবো, এটা সেটা, বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের অবস্থা, এই জন্য আমি এটা পড়াইছিলাম আর কি তোমাদের। সো এই হচ্ছে তোমাদের 10 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটা এখানে দেওয়া তো ভালো হয়েছে, কারণ তোমরা একটা ভালো থিওরি শিখতে পারলা। সো হ্যাঁ, এটা তোমরা একদম ইজিলি করে ফেলতে, তবে এটা একটা ভালো থিওরি শিখেছে, তাই 2 স্টার দিলাম আর কি। সো বুঝতে পারছো আশা করি। সো আমাদের 3.2টা শেষ, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের 3.3 থিওরিগুলো একটু দেখাবো। 3.3 বাই কিছুই না, যা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, ত্রিভুজের ক্ষেত্রফল মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আছে, আর কয়েকটা জিনিস আছে তোমাদের সব মিলে আর কি, মানে সব কিছু এই তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে রিলেট করে দিচ্ছি এখানে। সো আমি নেক্সট ক্লাসে তোমাদের কিছু থিওরি দেখায়, পরবর্তীতে আমরা অঙ্কে যাবো আর কি। এখানে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করাটা কীভাবে মূল নিয়ম নির্ণয় করে ওটা শিখলেই সবগুলো অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, আশা করি বুঝতে পারছো।